যাবতীয় যা করতেই হয় সাংবাদিকদের মৌলিক বিষয়, তাহলে 1 নম্বর হলো একিউরেসি, সঠিকতা। যে তথ্য দিবেন সেটা সঠিক হতেই হবে, এর কোনো বিকল্প, সঠিক তথ্য, ঠিক তথ্য, বিকল্প নেই। গোল করেছে খেলায় ঝন্টু, আপনি মন্টু লিখতে পারবেন কোনোভাবে। এখানে রোড অ্যাক্সিডেন্টে 2 জন মারা গেছে, আপনি চাইলে 5 জন মারিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, দুর্নীতি করেছে আবুল খের, আপনি শুধু আবুল লিখতে পারবেন। আপনাকে পুরো তথ্যটা যথাযথভাবে উপস্থাপন করতে হবে। সুতরাং সঠিকতা 1 নম্বর। 2 নম্বর হলো ভেরিফিকেশন, তথ্য যাচাই করা। তথ্য পাইলাম আর লিখে দিলাম, বলে দিলাম, তা কিন্তু নয়। হিয়ারসে বলে হিয়ারসের উপরে কোনো জার্নালিজম হয় না। আপনাকে তথ্যটা যাচাই করতে হয়। আপনার যখন পাসপোর্ট বানাতে না, পুলিশ কেন আপনার বাসায়? আপনি সেই সৈয়দ ইশতিয়াক রেজা কিনা, আপনি যে ঠিকানা দিয়েছেন এটা ঠিক কিনা, আপনি যে বাবার নাম বলেছেন, মায়ের নাম বলেছেন, এটা ঠিক কিনা, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেটা মিলে কিনা, যাচাই করতে আসে তো। ভেরিফিকেশন ইজ এ প্রসেস। সুতরাং এখানেও তথ্যটা যাচাই করে নানা জায়গায় কথা বলতে হয়, নিশ্চিত হতে হয়। হ্যাঁ, তারপরে একেবারে সুনিশ্চিত হয়ে তথ্যটাকে উপস্থাপন করতে হয়। এবং সেটা করতে গিয়েও সাংবাদিক আবার নিজে করতে পারে না। নিয়মটা কি? বরাত উল্লেখ করতে হয়, অর্থাৎ সোর্সিং করতে হয়, সোর্স করতে হয় যে পুলিশ জানিয়েছে, কিংবা একজন সরকারি কর্মকর্তার নাম করে, কিংবা নীতি নির্ধারণী জায়গায় যিনি আছেন তার নাম কথা বলতে হয় যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে 2 জনকে রয়েছে, ডাক্তার জানায় একজনের অবস্থা গুরুত্বপূর্ণ। আপনি নিজেই দেখে এসছেন যে একজনের অবস্থা গুরুতর, কিন্তু আপনি বলছেন কি ডাক্তার জানায়। ওই যে সোর্সটা উল্লেখ করতে হয়। সাংবাদিক নিজে বললে মানুষ এটা বিশ্বাস করে। সোর্সিংটা করতে হয়, বরাতটা উল্লেখ করতে হয়, কার মাধ্যমে এসছে, অ্যাট্রিবিউশন। এই অ্যাট্রিবিউশনটা একটা প্রয়োজন আছে। এবং যে কোনো কিছু পক্ষপাতিক একটা অবস্থান থাকে। কোনো ঘটনাতেই সাংবাদিক লাশরিক, তার কোনো শরীর নেই, সে কোনো পক্ষের নয়, তাকে একটা পক্ষপাতহীন অবস্থায় থাকতে হবে। ভারসাম্য বজায় রাখতে হয়। ঢাকা শহরে পানির ক্রাইসিস, পানি সংকট নিয়ে যদি আপনি রিপোর্ট করেন, তাহলে ঢাকা ওয়াসার বক্তব্য যেমন লাগবে, ভুক্তভোগীদের বক্তব্য লাগবে। শুধু ভুক্তভোগীদের বক্তব্য দিলে এটা একপাক্ষিক করবে। কেন পানি দিতে পারছে না, পানির সংকট চলছে, ঢাকা ওয়াসাকে বলতে দিবে, এটাই ভারসাম্য। এবং যদি ঢাকা ওয়াসার বক্তব্য আপনি 4 লাইন লিখেন আর পাবলিকের বক্তব্য 10 লাইন লিখেন, তাহলে সেটা ভারসাম্য হলো। সেখানেও কিন্তু ব্যালেন্সটা সমান সমান রাখতে হবে। ন্যায্যতা সবচেয়ে বড়। ন্যায্যতা কি? ফেয়ারনেস। আমি আপনার যে কোনো রিপোর্টিং কারো না কারো বিপক্ষে যাবে, কারো না কারো পক্ষে যাবে, উভয় ক্ষেত্রে আপনি আপনার ন্যায্য অবস্থান রাখতে পারছেন। যার বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে চলে যাচ্ছে আপনার তথ্য, আপনি ইচ্ছাকৃত ভাবে না করলে, হ্যাঁ, আপনাকে তো তথ্য উপস্থাপন করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার তাকে বলতে দিতে হবে, তার বক্তব্য নিতে হবে। সৈয়দ ইশতিয়াক রেজার বিরুদ্ধে কোনো কিছু আছে, তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার বিরুদ্ধে আমি এই তথ্য পেয়েছি, আপনার বক্তব্য। ন্যায্যতার স্বার্থেই যতক্ষণ এই যে আল জাজিরার যে ডকুমেন্টারিটা একটা জায়গায় ভয়ঙ্কর ভাবে অন্যায্য, যাদের বিরুদ্ধে বক্তব্য তাদের কারো বক্তব্য অন্যায্য, যে কোনো কারণ দেখিয়ে হোক না কেন, আমরা তারা ন্যায্যতার জায়গাটায় আসতে পারি। তথ্য নিয়ে হয়তো আপনি অনেক ডিবেট করতে পারবেন, কিন্তু ন্যায্যতার জায়গাটায় ঘাটতি আছে। মানবিক প্রেক্ষাপট, মানুষ তো সাংবাদিকতা যিনি করছেন তিনি মানুষ, যাদের জন্য করা হচ্ছে তারাও মানুষ। মানবিক প্রেক্ষাপটটা রিপোর্টের ভিতরে হিউম্যান কনটেক্সট, সেটাকে বজায় রাখতে হবে। স্পষ্টতা, সুস্পষ্ট, ক্ল্যারিটি, যা কিছু বলবেন, যা কিছু লিখবেন স্পষ্ট, এর মধ্যে কোনো অস্বচ্ছতা যেন না থাকে। অনেকেই আজকে এখানে কথা বলছিলেন, দেখলাম অনেকে নিজের পরিচয়টা ঠিক মতো দিতে পারছে না, অস্পষ্ট, নিজের পত্রিকার নাম বলতে পারছে না, প্রতিষ্ঠানের নাম বলতে পারছে না, কি পদে আছেন বলতে পারছে না, অস্পষ্ট। সুস্পষ্টতা লাগে। যে কোনো তথ্য আমি দিচ্ছি সেটা যেন স্পষ্ট হয়, সেটা যেন মানুষ বুঝতে পারে, তার মধ্যে যেন কোনো অস্বচ্ছতা না থাকে। রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিয়ে সাংবাদিকতা করতে হবে। দায়িত্বহীন সাংবাদিকতার কোনো জায়গা নেই। দায়িত্ব নিয়ে, দায়িত্বশীলতা কি? দায়িত্বশীলতা হলো আমি এমন কিছু করবো না সমাজে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি, তাই বলি কি আমি সত্য প্রকাশ করবো না? নিশ্চয়ই সত্য প্রকাশ করবো। কিভাবে করবো আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। এবং আরেকটা হলো প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, উদ্যমী হয়ে। রিপোর্ট হাঁটতে হাঁটতে আপনার কাছে আসবেন, আপনাকে হেঁটে হেঁটে রিপোর্টারের কাছে যেতে।
সুতরাং রিপোর্টার যারা হন, সাংবাদিক যারা হন, তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। বলা হয় তার দুটো পা খুব শক্তিশালী হতে হয়, কারণ প্রচুর তাকে লেখবার করতে হয়, মানুষের কাছে যেতে হয়, তথ্যের কাছে যেতে হয়, সোর্সের কাছে যেতে হয়, তথ্য অনুসন্ধান করতে হয়। এই শুরুতে যেটা আমরা সবসময় বলি যে জার্নালিজম হলো বস্তুনিষ্ঠতা। তো বস্তুনিষ্ঠতার অর্থ, বস্তুনিষ্ঠতা হলো কোন তথ্যকে কমিয়ে বা বাড়িয়ে না, যা ঘটেছে হ্যাঁ, রিপোর্টে নিজের মন্তব্য জুড়ে দেওয়ার কোনো জায়গায় আমার কোনো মন্তব্য, রিপোর্টিং করতে গেলে আমার কোনো মন্তব্য নেই, রিপোর্টে আমি কোনো বক্তব্য দিতে পারবো না, আমি পছন্দ করি বা না করি, বাট এই ঘটনা ঘটেছে, হ্যাঁ এই ঘটনা ঘটেছে। যারা আক্রমণ করেছে ধরেন এই পাশের বাড়িতে, তারা আমার খুব কাছের মানুষ, তাদেরকে আমি পছন্দ করি, তাদের আক্রমণের যৌক্তিকতা আপনি চাইলে 100টা বুঝতে পারবেন, কিন্তু রিপোর্টারে নিজের বক্তব্য জুড়ে দেওয়ার কোনো জায়গা নেই। আপনাকে বলতে হবে আক্রমণ হয়েছে, এতজন আহত হয়েছে, এতজন এত ক্ষতি হয়েছে ইত্যাদি। অর্থাৎ রিপোর্টে নিজের মন্তব্য জুড়ে দেওয়ার কোনো জায়গা নেই, কমিয়ে বাড়িয়ে বলার জায়গা নেই। যা তথ্য পাওয়া যাবে উপযুক্ত প্রমাণ সহ উপস্থাপন করতে হবে। প্রমাণ, তথ্য পেলাম দিয়ে দিলাম তা নয়, প্রমাণ সহ, উপযুক্ত প্রমাণ সহ, প্রমাণ না উপযুক্ত প্রমাণ সহ উপস্থাপন করতে হবে। বলা হয় যে সত্যনিষ্ঠতার কোনো বিকল্প, এর কোনো অল্টারনেটিভ নেই, এবং এটাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। তথ্য প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হয়, তথ্যটা কি প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হতে হবে। যা ঘটেছে, যেভাবে ঘটেছে, যে কারণে ঘটেছে, তা অবিকৃতভাবে পাঠককে জানাতে হবে, দর্শককে জানাতে হবে, একদম অবিকৃত। তথ্য হবে পূর্ণাঙ্গ, আংশিক সত্য নয়, পুরো সত্য, শতভাগ সত্য। আংশিক সত্য কখনো কখনো ভয়ঙ্কর আকার ধারণ করে, অর্ধেক দিলেন অর্ধেক দিলেন না, পুরোটা দিলেন না, সংশয় তৈরি করে মানুষের, হ্যাঁ এক ধরনের অস্বচ্ছতা তৈরি করে, দ্বিধা তৈরি করে মানুষের। সুতরাং সংশয়, দ্বিধা, অস্বচ্ছতার কোনো জায়গা নেই, পূর্ণাঙ্গ সত্য উপস্থাপন করতে হবে, শতভাগ সঠিক হতে হবে। যে কথা বলছিলাম যাচাই ও বরাত, কেন প্রয়োজন যাচাই করা, সূত্র উল্লেখ করা। প্রথম কথা হলো নির্ভুল হওয়ার জন্য সত্য জানাতে তথ্য যাচাই করে দিতে হবে। নির্ভুল হওয়ার জন্য তথ্য জানাতে, হ্যাঁ সত্য জানাতে তথ্য যাচাই করতে হবে। এই কারণে কথা বলতে হবে একাধিক সূত্রের সঙ্গে, একজনের সাথে একাধিক। আমরা ঢাকার বাইরে যারা কাজ করি তাদের একটা বড় সমস্যা হলো যে, আপনাদের অনেকের আমি বুঝতে পারি যে আপনারা হয়তো সেন্ট্রালের জায়গায় আছেন শহরের, কিন্তু অনেক প্রান্তিক জায়গায় অনেক ঘটনা ঘটছে, গ্রামীণ এলাকায়, রিমোট এলাকায় অনেক ধরনের ঘটনা ঘটছে। কিন্তু প্রান্তিক এলাকায় ঘটছে বলেই আপনি যেমনি তেমনি লিখে দিতে পারবেন না, একজনের কাছ থেকে শুনে ফোন করছেন, কথা বলছেন, একাধিক সূত্রের সাথে কথা বলছেন, তারপরে নিশ্চিত হতে হবে। যে কোনো ঘটনা, আপনি ধরেন একদিন অফিসে আসেন, আপনার অফিসে আসেন, সেই দিন অফিসে কিছু ঘটনা ঘটেছে, পরের দিন ফিরে এসে শুনলেন একজনের কাছে, আপনি শুনে দেখবেন একজন যা বলছে আরেকজন আরেক রকম বলছে, আরো একজন আরেক রকম বলছে। 4-5 জনের সাথে কথা বলার পর আপনার একটা ধারণা তৈরি হয়, তাহলে কালকে এটা ঘটেছে। তার আগ পর্যন্ত আপনি একটা অস্বচ্ছ অবস্থার মধ্যে আছেন। পরিবারে আপনি 1 মাস ছুটিতে আছেন, পরিবারের বাইরে আছেন, ফিরে আসার পরে আপনার বাবা একরকম বলছে, মা একরকম বলছে, ভাই একরকম বলছে, কাজের লোকটা আরো বেশি বাড়িয়ে গেছে, তাই না? কিন্তু প্রত্যেক কথা শোনার পর এমন হবে যে হ্যাঁ আমাদের ফ্যামিলিতে এই একটা ঘটনা, আপনার মনে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। সুতরাং কথা বলতে হবে একাধিক সূত্রের সাথে। নথিপত্র, প্রামাণ্য বস্তু পরীক্ষা করে নিজে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হবে। ডকুমেন্টেশন, সাংবাদিকতা করতে গেলে প্রচুর ডকুমেন্ট করতে হয়, প্রচুর ডকুমেন্ট হাতে রাখতে হয়। ডকুমেন্ট ছাড়া সাংবাদিকতা করা যায় না। বিশেষ করে যারা অনুসন্ধানী সাংবাদিকতা করতে চান, যারা কোনো অনিয়মের কথা বলতে চান, যারা কোনো দুর্নীতির কথা রিপোর্ট করতে চান, যারা কোনো অবৈধ কাজের বিরুদ্ধে রিপোর্ট করতে চান, তাদের জন্য ডকুমেন্টেশন ইজ এ মাস্ট। এই ডকুমেন্টস, এই নথি, এই প্রামাণ্য বস্তু নিজে পরীক্ষা করতে হবে। আইনের কথাও যদি চিন্তা করেন, অনেক সময় সাংবাদিকে আইনটাকে কোট করতে হবে, বিধি কোট করতে হবে, যে পরিবেশ আইনে এটা বলা আছে, কিংবা বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা এটা বলা আছে, আইনটা পড়তে হবে। বলা আছে কারোর কাছে শুনে লেখাতে হবে না। আইনজীবীরা কি করে মুখস্থ বলতে থাকে, আপনি যখন ইন্টারভিউ করেন বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা 301 অনুযায়ী এরকম বলতে থাকে, আপনাকে নিজে পড়তে হবে। উনি যা বললো তা নয়, আপনি আবার বলবেন আমাকে একটু দণ্ডবিধিটা দেন, আমি করে দিই, বুঝে গেল? উনি বললো বলেই আপনি এসে লিখে দিলেন না,
ওনার কাছে বইটা আছে, আপনি দণ্ডবিধিটা দেখে নেন। পরিবেশ আইনের কথা আছে, আইনটা দেখে নেন। বন আইনের কথা বলা আছে, নদী সংরক্ষণ আইনের কথা বলা আছে, আপনি একটু আইনটা দেখে নিতে হবে। সুতরাং নথিপত্র প্রামাণ্য পুস্তক নিজে দেখতে হবে, এটা হলো মূল সাংবাদিকের একটা জরুরি কাজ। আমরা অনেক সময় কি করি, মানুষ বলেছে যে আইনের ভাষা এটা বলা হয়েছে, এইটুকু শুনে আমরা লিখে দিই। আসলেই বলা হয়েছে কিনা আপনি তো পরীক্ষা করতে পারেন। উনি তো ভুলও বলতে পারেন, হ্যাঁ উনি ভুলও বলতে পারেন। তথ্যের সূত্র উৎস যথাযথভাবে নির্দিষ্ট করতে হবে। কে বলেছে, তথ্যটা কে দিয়েছে, যতটা সম্ভব এটা নিশ্চিত করতে হবে। তাহলেই পাঠক দর্শক আস্থা রাখবে। সূত্র জানায়, এটা অনেকটা মূত্র জানায় মনে, একদম ঠিক না। বিশ্বস্ত সূত্র জানা, আসলে সেগুলো বিশ্বস্ত সূত্র না, সে আসলে নিজে এটা লিখছে। হ্যাঁ, সূত্রটাকে পরিষ্কার করতে হবে, কে জানিয়েছে। যে সূত্র কোটেড হতে চায় না, তার মিনিমাম একটা পরিচয় লাগে। আমি যদি বলি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের একজন কর্মকর্তা জানান, অন্তত কাছাকাছি কে কিছুটা হলো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায় না, বিশ্ববিদ্যালয়ে 40,000 মানুষ আছে, তার মধ্যে থেকে কে জানে। কিন্তু আপনি যদি বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের একজন কর্মকর্তা জানেন, কাছাকাছি কে, তারপরেও কথা থাকে, ওই কথাটা আবার আপনাকে প্রমাণ সহ উপস্থাপন করতে হবে। উনি যেটা বলেছেন ওটা রাইট। সাংবাদিকতা সহজ কাজ নয়, খুব কঠিন। এবং সাংবাদিকতা হলো জেনে শুনে বিষ পান করার মতো, কঠিনকে ভালোবাসার মতো কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। এবং এই কারণে এখানে পরিশ্রম অনেক বেশি, সেই তুলনায় হয়তো রেমুনারেশন কম, বেতন কম, ইত্যাদি কম। এটা জেনে শুনেই এসছে, এই কারণে বললাম জেনে শুনে বিষ পান করার মতো। কিন্তু বিষ যেহেতু পান করেছেন, বিষটাও যেন প্রকৃত বিষ হয়, সেই কাজে সেই চেষ্টাটাই করতে হবে। ব্যতিক্রম আছে, কখন নাম প্রকাশ করা যাবে না, সূত্র যদি নিজেই ভিকটিম, যিনি আপনাকে তথ্য দিয়েছেন তিনি ভিকটিম, আপনি তার নাম প্রকাশ করলে তার ক্ষতি হবে। ব্যতিক্রম, তার নাম প্রকাশ আপনি করতে পারছেন না। সূত্রের যদি ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে পরিচয় গোপন করতে হবে। আপনি তথ্যটা পেয়েছেন সচিবালয়ের কেরানির কাছে, এখন আপনি যদি তার নামটা লিখে দেন, তাহলে তার ক্ষতি হবে। হ্যাঁ, তার চাকরি চলে যেতে পারে, তাকে হয়তো হেনস্থা হতে পারে, আইন দ্বারা তাকে হয়তো নানা ধরনের হয়রানির শিকার হতে পারে, ইত্যাদি। সুতরাং সেটা বুঝতে হবে। কেউ যদি বলে যে আমি গোপনীয়তার শর্তে আপনাকে তথ্যটা দিয়েছি, তাহলে সেই গোপনীয়তার শর্তটা মানতে হবে। হ্যাঁ, এই ভাই আমাকে বললো যে ভাই আপনাকে একটা গোপন তথ্য দিচ্ছি, কিন্তু আমার নামটা প্রকাশ করে যাবে। উনি কিন্তু গোপনীয়তার শর্ত আরোপ করেছেন আমার উপরে, আমি গিয়ে তার নামটা লিখেছি। হ্যাঁ, আরেকটা হলো শিশু এবং নারী, বয়োবৃদ্ধ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, তাদের ব্যাপারে অনেক বেশি সংবেদনশীল হতে হয় এবং হওয়ার চেষ্টা করতে হয়। ধরেন একটা জায়গায় বিশাল একটা জনপদ আছে, সেখানে 2টা সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা নানা ধরনের সংকটের ভিতরে আছে। তাদের মধ্যে কেউ আপনার সাথে কথা বলল, এমনকি সে নাম প্রকাশও করতে চায়, কিন্তু তারপরেও সাংবাদিকের ভাবনার মধ্যে রাখতে হয় যে ওর নাম দেওয়ার পরে কালকে আমিও নিরাপত্তাটা দিতে পারবো যদি তার কিছু হয়, তাই না? সেটা ভেবে চিন্তেই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। প্রতিটা তথ্য যাচাই করে সত্যতা সঠিকতা নিশ্চিত হতে হবে। আমরা অনেক সময় নিউজের ভিতরে ব্যাকগ্রাউন্ড তথ্য উপস্থাপন করি, পটভূমি, যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে কোনো বিষয় নিয়ে আমরা বলি 1975-এর 15ই আগস্ট তথ্যটা উপস্থাপন করি। আমরা 71 সালকে সামনে নিয়ে এসে, আমরা 1990 সালকে সামনে নিয়ে এসে, 69 সালকে সামনে নিয়ে এসে, ইত্যাদি। কিংবা কোনো একটা মার্ডার কেস অনেকদিন ধরে ফলো করছি, কারণ পিছনের তথ্যটাকে আনতে হয়। 2000 সালে এই তারিখে এই ঘটনাটি ঘটেছে, তাই না? আনতে হয়। ওই ব্যাকগ্রাউন্ড তথ্যটাও কিন্তু সঠিক হতে হবে, ওটাকেও যাচাই করে নিতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা না জেনে অর্ধেক দেই, কিংবা জেনেও পুরোটা দেই না, আসলে পুরোটাই দিতে হবে, পুরোপুরি জেনে দিতে হবে। কতটুকু ব্যবহার করবেন রিপোর্টের ধরনের উপরে নির্ভর করবে, কিন্তু যেটুকু দিবেন ওটা দেবেন। রিপোর্টে নাম ব্যবহারে নিশ্চিত হবে ব্যক্তিটি সঠিক কিনা, নামটি ঠিক কিনা। রিপোর্টে নাম, মানুষের নাম নিয়ে মানুষের বড় ধরনের আত্ম অহংকার আছে, এবং মানুষের নাম ভুল করা যায় না। দেখবেন আপনাকে কেউ দাওয়াত কার্ড পাঠিয়েছে, আপনার নাম ভুল লিখলে কিন্তু আপনার খারাপ লাগে, যেতে ইচ্ছে করে না সেই দাওয়াত। আপনজন হলেও তো যেতে ইচ্ছে করে না, আমার নাম ভুলে গেছো, আমি কেন তোমার এখানে যাবো,
তুমি তো আসলে আমাকে জানোই না, তুমি আমার সম্পর্কে সচেতন না, তুমি সিরিয়াস না আমার ব্যাপারে, তাই তো? এই ধরনের অভিমান তৈরি আমার জন্য। নামটা সঠিকভাবে লিখতে হবে এবং এই নামের সাংঘাতিক একটা গুরুত্ব আছে। আমি যখন সাংবাদিকতা শুরু করি 85 সালের দিকে, বাংলাদেশ ব্যাংকের সামনে একটা রোড অ্যাক্সিডেন্টে একজন ব্যাংকার মারা গিয়েছিলেন, তার নাম ফয়সাল মোকাম্মেল, ফয়সাল আহমেদ। কিন্তু ফয়সাল মোকাম্মেল নামে একজন বিখ্যাত ব্যাংকার ছিল, সবাই তাকে চিনত। পত্রিকায় চলে আসলো সড়ক দুর্ঘটনায় ফয়সাল মোকাম্মেল নিহত। মানে ব্যাংকার শুনে সাংবাদিকের মাথায় ফয়সাল মোকাম্মেল, ওই ইব্রাহিম খালিদ যেমন সবার পরিচিত, ওই সময় উনি পরিচিত ছিলেন, তার নাম। এখন ওনার পরিবার সব অফিসে চলে আসছে যে আমাদের ভাই, আমাদের পিতা, আমাদের চাচাতো ভাই, আমাদের মামা, মানে অল আত্মীয় স্বজন চলে আসছে। ফয়সাল আহমেদের জায়গায় ফয়সাল মোহাম্মদ, ফয়সাল মোকাম্মেল, দেখেন দুটো নিয়ে নাম অর্ধেক অংশ ঠিক, অর্ধেক অংশ ভুল। ব্যাংকার ঠিকই আছে, কিন্তু এটা সেই ব্যাংকার নয়। তো একদম নিশ্চিত হতে হয় নাম সম্পর্কে। এবং আরেকটা হলো স্থানের নাম, প্রচুর স্থানের নাম ভুল করুন। কোথাও হাঁটু ভাঙ্গা, কোথাও হাঁটি ভাঙ্গা, হ্যাঁ, কোথাও বাংলাদেশের নামের জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে এর জন্য স্থানের নামটা যথাযথভাবে উল্লেখ করতে হবে। সংস্থার নামের বলা বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এটা আলাদা, বিআরটিএ, বিআরটিসি এটা আলাদা। প্রায় সময় গুলিয়ে ফেলে সাংবাদিকরা। একটা অথরিটি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, যারা নীতি নির্ধারণী কাজ করে, লাইসেন্স দেয় ইত্যাদি করে। বিআরটিসি কি ট্রান্সপোর্ট কর্পোরেশন, যারা বাস চালায়। এখন লিখতে গিয়ে প্রায় সময় এই ভুলগুলো হয়, সংস্থার নাম ভুল আসে। বিআইডব্লিউটিএ অথরিটি, বিআইডব্লিউটিসি যারা ফেরিগুলো চালায়। সুতরাং আপনাকে কিন্তু এই জায়গাগুলোতে সচেতন হতে হবে। প্রায় সময় এই ভুলগুলো আমরা দেখতে পাই। এই ভুল হয়, প্রেস ইনস্টিটিউটের সাথেও হয়। এই জন্য সংস্থার নামের বেলায় খুব সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিও তার কথা সঠিক হতে হবে। ব্যক্তি, আমি প্রেস কাউন্সিলের সচিব মহোদয়ের কোটেশন ব্যবহার করছি, তার কথাটা সঠিক হতে হবে, সঠিক উদ্ধৃতি ব্যবহার করা দরকার। উনি যা বলেছেন সেটাই যেন আমি যেন মিসকোট না করি। আবার উদ্ধৃতি যেটা ব্যবহার করলাম সেটা যেটা, সেই তথ্যটা যেন রাইট হয়। আমি তো বুঝাতে পেরেছি এটা। উনি ওনার এক সহকর্মী সম্পর্কে বললেন যে ও দুর্নীতি করেছে, ও আজকের এই প্রকল্প থেকে 700 কোটি টাকা মেরে দিয়েছে। কথার কথা, 700 কোটি টাকা মেরে দিয়েছে কিনা আপনাকে যাচাই করতে হবে, বললেই হবে। একদিকে যেমন ওনার কথা আপনাকে ব্যবহার করতে হবে যে সচিব মহোদয়টা বলেছেন, আবার উনি যেটা বলেছেন সেটা তদন্ত করতে হবে সঠিক কিনা। দুটো কাজ কিনা, ওনাকে মিসকোট করা যাবে না, ওনার কোটেশনটা রাইট ব্যবহার করতে হবে, আবার ওটারও তথ্যের ভিত্তিতে কাজ করতে হবে। আমার নিজেরই এক্সপিরিয়েন্স আছে, একটি বিখ্যাত যোগাযোগ সচিব ছিলেন, বাংলাদেশ স্টার সেক্রেটারি ছিলেন। তিনি একবার বলে ফেলেন, এই তখন 91-এর গভর্নমেন্ট, যে পদ্মা সেতুর কাজ শুরু হয়ে গেছে। সাংবাদিকরা তো এসে তোমায় লিখে দিচ্ছে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। আমি তো নিউজে গেছি, আমি বললাম যে পদ্মা সেতুর কাজ হয়েছে, তো প্রকল্পের নাম বলো, কোন প্রকল্প, কত টাকা, কোথা থেকে আসা, বলতে পারে। আমি রিপোর্ট চাই না। পরে দেখা গেল যে উনি বলেছে পদ্মা সেতুর কাজ শুরু হয়ে গেছে বলতে একটা মিটিং হয়েছে, পদ্মা সেতু করা যায়, তাহলে কাজ শুরু হয়ে গেল আর করা যায়, দুটোর মধ্যে পার্থক্য। তাহলে আমার সাংবাদিকের উচিত ছিল ওনার কথার পরিপ্রেক্ষিতে জেনে নেওয়া কোন প্রকল্প হয়েছে, কত টাকা বরাদ্দ হচ্ছে, কিভাবে চিন্তা ভাবনা হচ্ছে, সরকার কোন দিক থেকে করবে, হ্যাঁ, মানে এটা কি পাওয়াঘাট দিয়ে করবে নাকি আলিচা দিয়ে করবে না কোথা দিয়ে করবে, পাটুলি দিয়ে করবে, মানে নানা ধরনের জিজ্ঞাসার জায়গা ছিল। জিজ্ঞাসাটা করে সাংবাদিক হলে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে জানতে হবে, প্রশ্ন মাথায় থাকতে হবে। মাথায় কত প্রশ্ন আসে, প্রশ্ন আসতেই হবে। পরিসংখ্যান ব্যবহারের সঠিকতা প্রয়োজন, কতটা গ্রহণযোগ্য হিসাব ঠিক না, একটু ম্যাথমেটিক্স জানতে হবে, অঙ্ক জানতে হবে। 70% ছাত্রছাত্রী পাস করেছে, এটা 68% হতে পারে। এই জন্য নিজে ক্যালকুলেট করতে হবে, নাকি 70% কিনা। প্রায় 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, গিয়ে দেখলেন এটা 470 কোটি টাকা, 5 কোটি তো না, 30 লাখ টাকা, বিগ অ্যামাউন্ট। নিজে পরিসংখ্যানটা নিজে করতে হবে, পরিসংখ্যান ব্যবহারে চিন্তা ভাবনা করতে হবে। এটা সবচেয়ে বেশি ভুল হয় কখন জানেন? কেউ যখন আপনাকে পরিসংখ্যান দেয়, রিপোর্টার হিসেবে কারো ইন্টারভিউ দিচ্ছে, সে আপনাকে বলছে
এই মুহূর্তে তো 70% কাজ হয়ে গেছে। আসলে 70% আপনি জানেন না কাকে কোট করছে, আপনি একটু খোঁজ করেন না 70% হয়েছে কিনা। দেখবেন পদ্মা সেতুর ব্যাপারে এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে 35% কাজ হয়ে গেছে, কেউ বলছে 68% কাজ হয়ে গেছে, কেউ বলছে যে না 41টা স্প্যান বসে গেছে, এখন বোধহয় সবই হয়ে গেছে। তা কিন্তু না, অনেক অনেক কাজ এখনো বাকি। এটা একটু গায়েগত থেকে জেনে নিতে হবে, পরিসংখ্যাটা বুঝতে হবে। ন্যায্যতার জায়গায় যদি আমরা চিন্তা করি, সব ঘটনার অনেকগুলো পক্ষ থাকে, ঘটনায় অনিবার্যভাবে জড়িত সবার বক্তব্য নিতেই অনিবার্যভাবে জড়িত। যে কোনো ঘটনায় একাধিক পক্ষ থাকে, কেউ পক্ষে, কেউ ঘটনার ভিত্তি, কেউ ঘটনার জন্য দায়ী, কেউ ঘটনার বিশ্লেষক, হ্যাঁ, কেউ ঘটনার পর্যবেক্ষক, তাই তো? কোনো না কোনো। গতকাল আপনি দেখেন, এই যে 7টা কলেজের ছেলে মেয়েরা যে বিক্ষোভ করল, এখানে অথরিটি কয়টা? অথরিটি কয়টা? 2টা, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে 2 বিশ্ববিদ্যালয় এখানে অথরিটি, একাধিক পক্ষ, ছাত্র ছাত্রীরা একটা পক্ষ, শিক্ষা মন্ত্রণালয় একটা পক্ষ, শিক্ষা মন্ত্রণালয় একটা পক্ষ, তাহলে অনেকগুলো পক্ষ এখানে প্রত্যেকের বক্তব্য নেওয়ার চেষ্টা করে, অন্যথায় রিপোর্টটা যৌক্তিক হবে। অনেক ঘটনায় এক পক্ষ দায়ী থাকে, আরেক পক্ষ থাকে ভুক্তভোগী, সবার কথা তুলে ধরতে হবে। রিপোর্টে নিজের পছন্দ, ব্যক্তিগত পক্ষপাতের প্রতিফলন যেন না। আমি ইউনিভার্সিটি খুলে দেওয়ার পক্ষে, তাই আমি চাচ্ছি তাই ভাবে সরকার কিংবা বিশ্ববিদ্যালয় খুলছে না, একদম নিজের মতামত দিচ্ছে। আবার আরেকজন ইউনিভার্সিটি খোলার বিপক্ষে, তিনিও খুলতেই হবে, খোলা যাবে না, খোলা যাবে না। নিজস্ব অবস্থা, আমাদের নিজস্ব নাম অবস্থা। ব্যক্তিগত ভাবে আমি অনেক ধার্মিক হতে পারি, ব্যক্তিগত ভাবে আমি অনেক উদার হতে পারি, কিন্তু কোনোটাই যেন আবার ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, অনেক কিছু, কিন্তু আমার যেন মতামতটা লেখার মধ্যে প্রতিফলিত না। রিপোর্ট লেখার সময় আমি যেন এই সততাটুকু বজায় রাখি। নীতিনৈতিকতার ক্ষেত্রে বিবেচনায় থাকবে সবার আগে মানুষ, তাই মানুষের প্রেক্ষাপট, মানুষকে ইগনোর করে কোনো রিপোর্টিং করা সম্ভব না। হ্যাঁ, সাংবাদিকতার নীতি হলো সাংবাদিকের পেশাদারিত্ব, দায়িত্ববোধের একটা সমন্বয়। ইটস এ কোঅর্ডিনেশন বিটুইন, ইটস এ মিক্স। আমার প্রফেশনালিজম এবং এগেইনস্ট আমার দায়িত্ববোধ, এই দুটার একটা মিক্সিং হলো সাংবাদিকতা। অযাচিতভাবে, অন্যায়ভাবে কারো ক্ষতি করে। আমার রিপোর্টে অনেকের ক্ষতি হতে, কিন্তু আমি যেন টার্গেট করে কারো ক্ষতি জোরে ধর। এইটার ভিতরে একটা ভয়ঙ্কর রকমের নেতিবাচক কিছু আছে, এটার ভিতরে একটা প্রতিশোধমূলক অবস্থা। আমি যেন সেই কাজটা না করি, অযাচিতভাবে, অন্যায়ভাবে কারো ক্ষতি যেন না করি। সঠিক তথ্য পুরোপুরি যাচাই, প্রমাণ, রিপোর্ট, প্রেক্ষাপট।